ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে অসাধারণ একটা ভাষণ দিয়েছে, কিন্তু তারপরও আমি হতাশ। কেন হতাশ বলি। আগে তিনি বেশ কিছু সাফল্যের কথা বলেছেন। আমরা জানি সাফল্য কিছু না, যে অর্থনৈতিক ধস হবার কথা ছিল সেই ধসটা ঠেকিয়েছেন আমাদের এই সৎ উপদেষ্টারা। সবচেয়ে বড় অসাধারণ কাজ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, তারপরে আমাদের সালেউদ্দিন আহমেদ এবং বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই তিনজন মিলে তারা টাকা পাচার করেনি, মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়নি, তারা কাজ করে গেছে। এর ফলে ঠেকনা দেয়া গেছে এবং বাড়ছে। যেমন প্রবাসীরা সচেতন হয়েছে, বুঝছে বাংলাদেশে একটা ক্রাইসিসে, আচ্ছা ঠিক আছে আমরা বৈধ পথে টাকা পাঠাই, বিপুল পরিমাণ টাকা আসছে। এবং এই মার্চ মাসে, এই ঈদের আগে, এটা বোধ হয় যে কোনো ঈদ, যে কোনো সবচেয়ে সেরা যে মাস, সেই মাসের রেকর্ডকে ছাড়াই দেওয়ার একটা উপক্রম হয়েছে। তারপরে এই রমজানের সময় যেই ধরনের আমরা আশঙ্কা করছিলাম যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট হয়নি। আস্তে আস্তে সিন্ডিকেটগুলো ভাঙতে শুরু করেছে, কেননা সরকার প্রয়োজনীয় আমদানি মজুদ রাখছে। কেউ সিন্ডিকেট করবার সাথে সাথে ওই মজুদ চাল ডাল আটা সব ছেড়ে দেওয়া হবে, ঠেকনা দেয়া গেছে। কিন্তু কথা হলো যে একটা জিনিস, এটাকে লাস্টিং করতে গেলে রাজনৈতিক সরকার কোনো বিকল্প নেই। তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী সরকার, অন্তর্বর্তী সরকার, এই নামগুলোর মধ্যে আছে যে আজ আছে কাল নেই, আজ আছে কাল নেই। এইরকম কোনো গভর্নমেন্টের সঙ্গে ব্যক্তি থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হতে চায় না। এবং প্রতিষ্ঠানগুলো, আমাদের যেহেতু প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় নাই, আমাদের একটা স্ট্রং সিভিল ব্যুরোক্রেসি নেই, আমাদের একটা স্ট্রং জুডিশিয়ারি নেই, সবগুলো, আমি যতগুলো সাংবিধানিক কাঠামোর প্রতিষ্ঠানগুলো বলবেন, যেগুলি এগুলি তছনছ, এগুলি ব্যক্তির উপর নির্ভরশীল ছিল, এগুলো চেয়ে থাকতো শেখ হাসিনা কখন কি বলবে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য। এই অবস্থায় এটা যেহেতু নড়বড়ে, সুতরাং এই নড়বড়ে অবস্থার যারা প্রতিনিধিত্ব করে বা তাদের র্যাঙ্ক এন্ড ফাইলগুলি, কখনো তারা অস্থায়ী সরকারের কোনো নির্দেশনা শুনবে না। তারা চাইবে যে ভাই, আসল মালিক, ধরেন একটা বাড়ির একটা কেয়ারটেকার আছে, সে বেশ মোটা বেতনের কেয়ারটেকার বা জিএম, তারপরও জিএম, ওই বাড়ির চাকর বাকররা কিন্তু তার মাথায় রাখে যে এ আজ আছে কাল নেই। মূল মালিক যখন আসবে ফায়ার করবে। মূল মালিক হচ্ছে ওই বাড়ি যে কিনেছে। তো সে যখন আসে তখন তার কথাই শোনে, তখন জিএম এর কথা শোনে না। জিএম ঠিক আছে, ভালো টিএম আছে, সে পরিচালনা করতেছে, কিন্তু প্রত্যেকেই জানে যে ওই বাড়ির কর্মচারীরা যে রাজার কথা আমি শুনবো, রাজাই হচ্ছে আসল, কেয়ারটেকার আসল না, জিএম আসল না। তো রাজনৈতিক সরকার হচ্ছে সেরকমই, সে হচ্ছে জনগণের রাজা, জনগণের নির্বাচিত প্রতিনিধি, তার কথা শুনবে সব প্রশাসনগুলো। আর প্রশাসনগুলি যদি দাঁড়ায় যেত, তাহলে আমাদের গভর্নমেন্ট আসলো গেল, কিছু আসে যেত না। যেমন একটা বছরে ব্রিটেনে 4টা গভর্নমেন্ট, 4টা প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। তাদের সেবা যত সংস্থা আছে, রাজস্ব যত সংস্থা আছে, পুলিশ প্রশাসন, সব যার যার মতন করে ফাংশন করে গেছে। কেন? ওদের একটা শক্তিশালী কাঠামো আছে, আমাদের নেই। এইসব বিবেচনায় আমি মনে করি উনি যে আজকে বললেন যে ইতিহাসের একটা সেরা ভালো নির্বাচন হবে, কিন্তু সেটা আশঙ্কা আছে। পুলিশের যে অবস্থা, সেনাবাহিনী সরে যাক, নির্বাচন দেন, দেখেন কেন্দ্র দখল বুথ দখল কেমনি মহড়া হবে, পারবে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেন, সেনাবাহিনী একটা চেন শৃঙ্খল সে সামাল দিতে পারবে। কিন্তু আমাদের সেনাবাহিনী সেই সংখ্যাটা নেই। ফলে তাকে আপনি ভালো নির্বাচন করতে গেলে আপনি 50টা করে আপনার আসন দিতে হবে। এটা 1 মাস ধরে চলবে, প্রতি সপ্তাহে 50টা করে দিয়ে 1 মাস ধরে নিয়ে ভালো মতন পারবে। কিন্তু এখন যে পুলিশের অবস্থা, ভালো নির্বাচন হবে না, আপনি চাইলেও পারবেন না। আপনি যত নিরপেক্ষ থাকেন না কেন, আপনি কন্ট্রোল করতে পারবেন না। সেই কারণেই নানা রকম এই যে অস্বস্তি, নানা রকম এই যে একটা
মব তৈরি করা হলো, সোশ্যাল মিডিয়াতে মব তৈরি করা হলো, রাস্তাঘাটে মব তৈরি করা হলো, ওরে ধর, ওরে মার, ওরে বের কর, ও হচ্ছে এই, ও হচ্ছে তাই, এই তাই রে নাই রে মব, এগুলো সব বন্ধ হয়ে যাবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন হাল ধরবে। সুতরাং নির্বাচন, খুব দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। আর এই সংস্কারে ঐক্যমত্য জীবনও হবে না। 10, 11টা 12টা কমিশন আছে, রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নানা রকমের মতামত দেওয়া শুরু করছে। এগুলিকে আপনি একত্রিত করবেন কি করে? এগুলি বাদ দিতে হবে। আপনার নিরপেক্ষ নির্বাচন, ভালো নির্বাচন হবার জন্য কয়েকটা কি কি আছে, পদ্ধতি আছে, ওইগুলির ব্যাপারে আপনি মানে রাজনৈতিক দলগুলোকে ডাকেন, ডেকে বলেন যে তোমরা একমত কিনা বা কি করতে চাও, সেটার ব্যাপারে একটা ঐক্যমত্য করেন, ভালো নির্বাচন দেন। আর মৌলিক কিছু পরিবর্তনের অঙ্গীকার, যে ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তি যাতে ক্ষমতা কুক্ষিগত না করতে পারে, এক ব্যক্তি যাতে বারবার নির্বাচিত না হতে পারে, মৌলিক কিছু বিষয়ে একটা ঐক্যমত্যের ঘোষণা দিয়ে ছেড়ে দেন। দেখেন নির্বাচিত সরকার আসার পরে যদি তাইরে নাইরে করে, ঘোষণা যদি বাস্তবায়ন না করে, শেখ হাসিনার মতন দিল্লিতে যে বসে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। মানুষ এখন অনেক সচেতন। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের তার যে মর্যাদা, তার যে ইন্টারন্যাশনাল ফোকাস, সেটাকে ধরে রাখতে গেলে আর বেশি প্রলম্বিত করা যাবে না। 111 সরকার কিন্তু শুরুতে খুব জনপ্রিয় ছিল, প্রথম 6 মাস, খেয়াল করেন, শেষের দিকে নেমে গেছে, অস্থায়ী, ভরসা নেই। তারপর আস্তে আস্তে তাদের মধ্যে লোভ লালসা ঢুকে গেছে, কোনো কন্ট্রোল নেই। ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এরকম নানান চক্রে ক্ষমতার অনেকগুলো কেন্দ্র, ফলে এটা টেকে নেই। একটা কেন্দ্র থাকতে হবে এবং শক্তিশালী কেন্দ্র থাকবে, চেন অফ কমান্ড পরিচালিত হবে। সুতরাং আমি কিছুটা কিন্তু হতাশ। আমি চাইছিলাম যে, প্রত্যাশা করছিলাম যে একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ হবে, তিনি বলবেন যে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন করতে চাই, নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করুক, আর সংস্কার বিষয়ক সমস্ত কার্যক্রম 1 মাস থেকে 2 মাসের মধ্যে শেষ করতে হবে। এনিহাও সংস্কারের একটা রোডম্যাপ আর নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, দুইটা ঘোষণা করে এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উনি একটা সুন্দর একটা মানে অভিনন্দন পাওয়ার মতন একটা ভাষণ দিয়ে তিনি মানে একটা দায়িত্ব সম্পন্ন করতে পারতেন। আজকে দেখেন কোনো প্রতিক্রিয়া নেই রাজনৈতিক দলগুলো ওনার এই ভাষণের উপর। এটা কিন্তু প্রত্যাশিত না। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।